2026-এ পশ্চিমবঙ্গে কি শেষ পর্যন্ত পরিবর্তন হবে? এই ভিডিওটা দেখলে যে ডেটা অ্যানালিসিস দেখাবো, তারপর আপনার কাছে পিকচারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, 2024-এ এই পশ্চিমবঙ্গে যে লোকসভা নির্বাচনের ভোট প্যাটার্ন হয়েছিল, তারপর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ছবিটা আমূল বদলে গেছে। এই রাজ্যে আরজি কর বা কসবা ল কলেজের মতো ভয়ঙ্কর নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, ফলে মহিলা ভোট অনেকটা শিফট করেছে। এই রাজ্যে 26,000 চাকরি চলে গেছে, 32,000-এর প্রাথমিকের চাকরি যাবো করছে, ফলে যুব সমাজের মধ্যে একটা বড় প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এই রাজ্যে সরকারি সরকারি কর্মচারীদের ডিএ মেলে না, ডিএ মারা সরকার, সেই দাগ পড়ে গেছে। ফলে একাধিক সেগমেন্টে চেঞ্জ হয়েছে, এবং সেই সব প্যাটার্ন যদি চেক করা যায়, তাহলে এই রাজ্যে পরিবর্তনের হাওয়া বেশ জোরালোভাবেই বইছে। কিন্তু আমি ধরে নিলাম 2024-এর নির্বাচনে যে প্যাটার্নে ভোট হয়েছিল, তারপর এই রাজ্যে আর কোনো পরিবর্তন হয়নি। এই রাজ্যে ওই প্যাটার্নেই 2026-এই ভোট হবে। মাঝখানে শুধু একটা এফেক্ট চলে এসছে, সেটা হচ্ছে এসআইআর, যেখানে জালি জালি জোচ্চুরি করা ভোটগুলো সেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে ইলেকশন কমিশন। 100% হয়নি, কিন্তু যেটুকুনি হয়েছে তার 30%, 40% ইম্প্যাক্টও যদি নেই, তাহলে প্রত্যেকটা আসনের 294টা আসনের মধ্যে কীভাবে চেঞ্জ হয়ে গেছে সেটা গতকালই আপনাদের আমি দেখিয়ে দিয়েছিলাম। এবার পিকচারটা অনেকের কাছে ক্লিয়ার হচ্ছে না, কেননা আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ সেই ডেটাটা দেখাইনি। কোন জেলায় কিভাবে কতটা চেঞ্জ হলো, আজকে এই প্রতিবেদনে সেইগুলো এক এক করে আপনাদের সামনে নিয়ে আসবো। তাহলেই বুঝতে পারবেন এই এসআইআর ইম্প্যাক্টটা কী, এবং এর সঙ্গে যে ফ্যাক্টরগুলোর কথা বললাম সেইগুলোকে যদি অ্যাড করেন, তাহলে আলটিমেটলি কোনো অঙ্কে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ফেরত আসার কোনো সম্ভাবনা নেই, সেই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে যে স্লাইডারটা আমি বানিয়েছি সেটা প্রথমে একটু এক্সপ্লেন করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, প্রথমেই মাথায় লেখা আছে কলকাতা, অর্থাৎ এখানে জেলার নাম লেখা থাকবে, তারপর টোটাল 11, অর্থাৎ ওই জেলায় কতগুলো আসন রয়েছে, এবং তারপর প্রত্যেকটা রাজনৈতিক দলের নাম লেখা রয়েছে। তারপরে যে কলামটা রয়েছে তার মাথায় 21 লিখে রেখেছি, অর্থাৎ 21-এ যে ভোটের রেজাল্ট হয়েছিল তার সঙ্গে এসআইআর ইম্প্যাক্ট করলে ওই জেলায় কী ফলাফল হতে পারতো। তারপরে কলামটায় লেখা আছে 24-এর সঙ্গে যদি আমরা এসআইআর ইম্প্যাক্ট করি, 24-এর যে ফলাফলটা হয়েছিল সেখানে এসআইআর ইম্প্যাক্ট ডেটাটা দিই, তাহলে কি ফলাফল হতে পারে। তারপর যেটা প্লাস মাইনাস আছে, 21 থেকে 24-এ গিয়ে ওই রাজনৈতিক দলগুলোর ওই জেলাতে কি আসন চেঞ্জ হয়েছে সেই ইন্ডিকেটারটা দেওয়া আছে। এবং নিচে দেখুন আবার লেখা আছে টোটাল 11, অর্থাৎ ওই জেলা মিলিয়ে কতগুলো আসনের আমরা দেখালাম সেটা দেখাবো। তারপর WB21 মানে 21-এর ইম্প্যাক্টে কী দাঁড়িয়েছিল, আর WB24 এখন 24-এর সঙ্গে ইম্প্যাক্ট অ্যানালিসিস করে ওই জেলা অবধি দেখানোর পর কী ছবিটা দাঁড়ালো, সেই জায়গাটা আপনাদের সামনে এক করে দেখাবো। তো প্রথমেই কলকাতা জেলা নিয়ে কথা বলবো, যে কলকাতা জেলায় 21-এর ইম্প্যাক্ট অ্যানালিসিস বলছিল তৃণমূল 6, বিজেপি 5, কিন্তু 24-এর ইম্প্যাক্ট অ্যানালিসিস যখন করছি তখন দেখা যাচ্ছে তৃণমূল 2টো আসন আরও হারাচ্ছে, তারা 4টি আসনে নেমে আসতে পারে। অন্যদিকে একটি আসন বাড়িয়ে নিয়ে বিজেপি চলে যেতে পারে 6-এ, আর একটি আসন হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় রয়েছে। অর্থাৎ কলকাতা জেলাতেই কিন্তু তৃণমূলকে পিছনে ফেলে দেওয়ার মতো জায়গায় 24-এর ভোটের প্যাটার্নটা ধরে রাখতে পারলেই বিজেপি কিন্তু করতে পারবে। কলকাতার পর আপনাদের দেখাবো হাওড়া জেলা, যেখানে 2021-এর ইম্প্যাক্ট অ্যানালিসিস দেখা ছিল 12-3-1, তৃণমূল 12টা আসন পেতে পারে, বিজেপি ঝুলিতে যেতে পারে 3টি আসন, একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই। অন্যদিকে 24-এ যদি ইম্প্যাক্ট অ্যানালিসিস করি, তাহলে আসন বিন্যাস চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কোন আসনে বিজেপি জিততে পারে বা হাড্ডাহাড্ডি লড়াই সেইগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে জেলা ওয়াইজ যে ফলাফল ছিল সেটা সেই 12-3-1ই রয়েছে। অর্থাৎ যে 27টা আসন রয়েছে সেখানে 2021-এর হিসাবে যদি এসআইআর ধরি, তাহলে তৃণমূল 18টা পেতে পারত, কিন্তু 24-এর হিসাব ধরলেই তৃণমূল সেখানে 2টি আসন হারাচ্ছে, একটি আসন বিজেপির ঝুলিতে যাচ্ছে, একটি আসন হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় যাচ্ছে। হাওড়া জেলার পর আমরা দেখাবো হুগলি জেলা, যে হুগলি জেলাতে 18টা আসন রয়েছে, এবং 2021-এর সঙ্গে যদি এসআইআর ইম্প্যাক্ট করি সেখানে 11টি আসনই তৃণমূলের ঝুলিতে যেত এত কিছু হয়ে যাওয়ার পরেও, আর বিজেপির ঝুলিতে যেত মাত্র 7টি আসন। কিন্তু 2024-এর যদি প্যাটার্ন অ্যানালিসিসটা ধরি, সেখানে দেখা যাচ্ছে হুগলি জেলাতে 5টি আসন আরও হারাতে পারে তৃণমূল কংগ্রেস, মোট 6টি আসনে তারা নেমে আসতে পারে। অন্যদিকে ওই 5টি আসনই কিন্তু বিজেপির ঝুলিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তাদের কাছে 12টি আসন অবধি হুগলি জেলা থেকে আসতে পারে। অর্থাৎ এখনও অবধি যে 45টি আসন দেখালাম, সেখানে দেখুন 21-এর রেফারেন্সে তৃণমূল দেখাচ্ছিল 29 আসন অবধি পেতে পারে, কিন্তু যখনই 24-এর ডেটা ধরছি সেটা কিন্তু 7খানা লস দেখাচ্ছে, সেটা 22টা দেখাচ্ছে, আর সেই যে 7টা আসন তৃণমূল লস করছে সেটা কিন্তু বিজেপির দিকে যাচ্ছে, তারা 15 থেকে বেড়ে 21-এ পৌঁছে যেতে পারে এই 3 জেলা মিলে।
এর পরের জেলা উত্তর 24 পরগনা, খুব গুরুত্বপূর্ণ জেলা, 33টা আসন আছে, সব থেকে বড় জেলা পশ্চিমবঙ্গের। 2021-এর ইম্প্যাক্ট অ্যানালিসিস দেখাচ্ছিল যে তৃণমূল এত কিছুর পরেও 21টা আসন জিততে পারে আর বিজেপির ঝুলিতে যেতে পারে মাত্র 9টি আসন। 3টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি 24-এর ডেটা নিই, যেখানে বিজেপি কিন্তু 18 থেকে কমে 12 লোকসভা আসনে চলে এসেছিল, সেখানে দেখা যাচ্ছে ছবিটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তৃণমূলের ঝুলিতে যেতে পারে মাত্র 9টি আসন আর 23খানা আসন চলে আসতে পারে বিজেপির ঝুলিতে, অর্থাৎ 14খানা আসন এখানে বাড়িয়ে নিতে পারে বিজেপি আর 12খানা আসনের লস হতে পারে তৃণমূল কংগ্রেসের। ওদিকে হাড্ডাহাড্ডি যে 3টি আসন ছিল সেইগুলোও কিন্তু বিজেপির দিকেই ঢলে পড়ার সম্ভাবনা রয়েছে। এখনও একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, কিন্তু ওভারঅল এই জেলায় কিন্তু রীতিমতো রাজ করার মতো জায়গায় চলে গেছে বিজেপি। অর্থাৎ এখন অবধি যে 78টি আসন দেখালাম, সেখানে 21-এর ডেটা হিসেব করলে তৃণমূল 50 আসন পেতে পারতো, যেখানে 24-এর ডেটার সঙ্গে যখন হিসেব করছি না, সেটাই কমে 31 আসনে চলে আসছে। অন্যদিকে বিজেপি যেখানে 24 আসন মাত্র পেতে পারতো 21-এর হিসাবে, সেখানে তাদের আসন বেড়ে 44-এ চলে যাচ্ছে। অর্থাৎ 24-এর ডেটার যে একটা বিশাল ইম্প্যাক্ট এসআইয়ের সঙ্গে রয়েছে, সেটা কিন্তু এই 4টি জেলা দেখাতেই অনেকটা স্পষ্ট হয়ে গেছে। এবার আসছি দক্ষিণ 24 পরগনা, যেখানে মোট 31টি আসন রয়েছে এবং 2021-এর ইম্প্যাক্ট অ্যানালিসিস দেখাচ্ছে 29টা আসনই কিন্তু তৃণমূলের ঝুলিতে যেতে পারে। একটি আসন হাড্ডাহাড্ডি হতে পারে, একটি আসন আইএসএফের দিকে যেতে পারে। কিন্তু আমরা যদি 24-এর ডেটা অ্যানালিসিসটা করি, সেখানে দেখা যাচ্ছে তৃণমূল আরও 3টি আসন হারাচ্ছে, 26 আসনে পৌঁছে যেতে পারে, বিজেপির খাতা খুলতে পারে, একটি আসন তারা পেতে পারে এবং 4টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই করার জায়গা রয়েছে। অর্থাৎ ওভারঅল দক্ষিণ 24 পরগনা কিন্তু নিজেদের গড় যেটা, সেটা তৃণমূল কংগ্রেস ধরে রাখছে, কিন্তু সামগ্রিকভাবে আগের জেলাগুলোতে ওই ম্যাসিভ লসের ফলে 79 থেকে এখানে 57, এই 5টি জেলা মিলে 79 থেকে 57 আসনে নেমে আসতে পারে। অন্যদিকে বিজেপি 24 থেকে 45 আসনে জাম্প করতে পারে। মেজর ডিফারেন্স তৃণমূলের যেটা কঠিন জায়গা, দুর্গ বলা হয়, সেইখানেই কিন্তু দেখা যাচ্ছে এসআইয়ের ইম্প্যাক্টের ফলে। এরপর চলে যাচ্ছি একদম রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল, বীরভূমে চলে যাচ্ছি। বীরভূমে যেটা দেখা যাচ্ছে যে 2021-এর হিসেবে তৃণমূল কংগ্রেস 6-4 করতে পারে, 6টা তারা পেতে পারে, 4টি বিজেপি পেতে পারে, একটা আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। কিন্তু 24-এর ডেটা দেখাচ্ছে তৃণমূল অনেকটা ঘর গুছিয়ে নিয়েছে, 6 থেকে বেড়ে তারা 9 হতে পারে আর বিজেপি 4 থেকে কমে একটি আসনে চলে আসতে পারে এবং একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা রয়েছে। অর্থাৎ বীরভূমকে কিন্তু বেশ ভালোভাবে চোখ দেখতে হবে বিজেপিকে, না হলে যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল সেটা কিন্তু বড় রকমের ধাক্কা খেতে পারে বীরভূম জেলাতে। এসআইয়ের ইম্প্যাক্ট এখানে আলটিমেটলি গেন কিন্তু তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে, কেননা প্রচুর আসনে প্রচুর সংখ্যালঘু ভোট রয়েছে। বীরভূমের পর চলে আসছি পশ্চিম বর্ধমান জেলায়। এখানে 2021-এর হিসেবে দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস একটু আসন পাবে না, 7টি আসনই বিজেপির দিকে যেতে পারে এবং 2টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার জায়গা রয়েছে। কিন্তু এই যে পশ্চিম বর্ধমান জেলা অর্থাৎ আসানসোল লোকসভা, সেখানে কার্যত লুঠে নিয়েছিল, সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবং সেই জন্যই দেখাচ্ছে যে এসআইআরের পরও তৃণমূলের ঝুলিতে 2টি আসন যেতে পারে। অন্যদিকে একটি আসন লস করে 6 আসনে নেমে আসতে পারে বিজেপি। অর্থাৎ ওভারঅল এখনও অবধি যে 129 আসন আপনাদের দেখালাম, সেখানে 2021-এর হিসেবে তৃণমূল কংগ্রেস 85 আসনে পৌঁছে যেতে পারত যদি এসআইআরটা 2021-এর আগেই হতো। আর সেখানে দেখা যাচ্ছে 2024-এর ভোটের নিরিখে মাত্র 68 আসনে পৌঁছতে পারছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের লস কিন্তু অব্যাহত রয়েছে এবং বিজেপি 35 আসনের জায়গায় নিজেদের আসন শুধুমাত্র এসআইআর এফেক্টকে মাথায় রাখলেই 52 আসনে পৌঁছে যাওয়ার মতো জায়গায় তারা চলে গেছে। পশ্চিম বর্ধমানের পর পূর্ব বর্ধমান জেলায় আসছি। সেখানেও ওভারঅল কিন্তু খুব একটা ডেটা চেঞ্জ হচ্ছে না, সেখানে কিন্তু তৃণমূলের জায়গাটাই দেখাচ্ছে। 21-এর হিসেবে যেখানে 10টি আসন পেতে পারতো, 24-এর হিসেবে সেখানে 12টি আসন পেতে পারে। বিজেপিরও খুব একটা লস দেখাচ্ছে না, ওই 3-4টি আসনই দেখাচ্ছে বর্ধমান জেলাতে, মানে পূর্ব বর্ধমান জেলাতে, এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় 1-2টি আসন রয়েছে। ওভারঅল ছবিটা বর্ধমানে এসআইআরের ফলে খুব একটা কিন্তু চেঞ্জ হয়নি। এবার আসছি বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলাতে 2টি লোকসভা আছে, বিষ্ণুপুর এবং বাঁকুড়া। এই দুটোই 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল, কিন্তু 2024-এর নির্বাচনে তারা কিন্তু বাঁকুড়া আসনটি হেরে যায় এবং তার ইম্প্যাক্টটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। বিজেপি যেখানে মোটামুটি 10টা আসন বাঁকুড়ায় জিততে পারে, সেটা কিন্তু কমে এসে মাত্র 5টা আসন দেখাচ্ছে এবং তার ডাইরেক্ট বেনিফিটটা কিছুটা তৃণমূল পাচ্ছে, কিছুটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় আছে। 4টি আসন হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় চলে এসছে। অর্থাৎ বাঁকুড়া জেলা
জেলাতে যদি একটু মন দিয়ে লড়ে বিজেপি, যদি সমস্ত কিছু দুর্বলতা কাটিয়ে সঠিকভাবে ঝাঁপিয়ে পড়তে পারে, 5 আর 4-এ 9-10 আসন যেটা তাদের স্ট্যান্ডার্ড পয়েন্ট ছিল সেই জায়গায় তারা কিন্তু অ্যাচিভ করতে পারে। অর্থাৎ বাঁকুড়া জেলায় তৃণমূল খুব একটা কিন্তু ভালো করার জায়গায় নেই, যদিও বিজেপিকে কিন্তু এখানে তাদের গড় ধরে রাখতে যথেষ্ট খাটতে হবে, সেই ইঙ্গিতটা উঠে আসছে। বাঁকুড়া জেলার পর আসছি পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতে যেটা দেখাচ্ছে, ছবিটা খুব একটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু একটু হলেও গেন, একটু হলেও লাভ বিজেপির পক্ষেই যাচ্ছে। একটা আসন বাড়িয়ে তারা 7-এ চলে যেতে পারে এবং ওই একটা আসন তৃণমূল কংগ্রেস লস করতে পারে। এবার একটা মজার ব্যাপার দেখুন, এই পুরুলিয়া অবধি যে কটা জেলা দেখালাম সব মিলিয়ে 166টা বিধানসভা আসন হয়। 21-এর হিসেব ধরলে, সেখানে এসআইয়ের ইম্প্যাক্ট করলে ইতিমধ্যেই সেঞ্চুরি করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। 100 আসন তারা এখান থেকে দখল করে নেওয়ার মতো জায়গায় ছিল। কিন্তু এবারে 24-এর ফলাফলের হিসেবে তাদের কিন্তু ধাক্কা খেতে হচ্ছে। 15টা আসন তাদের কমে যাচ্ছে, 85 আসনে তারা পৌঁছতে পারে। আর অন্যদিকে 55 থেকে নিজেদের আসন বাড়িয়ে 67 এই জায়গায় চলে যেতে পারে বিজেপি। অর্থাৎ যেখানেই নিজেদের গড়ে চলে এসছে বিজেপি, কিন্তু সেখানে একটু ধাক্কা খেলেও সেটাকে স্টেডি গ্রোথেই তারা নিয়ে যাচ্ছে। ইন্ডিকেটর কিন্তু পজিটিভ বিজেপির জন্য এখানে রয়েছে। ঝাড়গ্রাম জেলায় এখনও এসআইয়ের ইম্প্যাক্টও কিন্তু 4-0ই দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। অর্থাৎ ঝাড়গ্রাম জেলায় কিন্তু এসআইয়ের ইম্প্যাক্টটা অতখানিও হয়নি, যদিও বাস্তব পরিস্থিতি অন্য। ঝাড়গ্রামে অনেকগুলো আসলেই বিজেপির অবস্থা কিন্তু বর্তমানে যথেষ্ট পজিটিভ হয়েছে, কিন্তু এসআইয়ের ইম্প্যাক্ট সেইভাবে ঝাড়গ্রামে দেখা যাচ্ছে না। ঝাড়গ্রামের পর পশ্চিম মেদিনীপুরে আসছি। এখানেও 2021 এবং 2024-এর প্যাটার্নের মধ্যে কোনো রকম ডিফারেন্স নেই। হ্যাঁ, আসন এদিক ওদিক হতে পারে, কিন্তু ওভারঅল ফলাফল যেটা, তৃণমূল 7, বিজেপি 5 এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা 3টে রয়েছে। অর্থাৎ এই হাড্ডাহাড্ডি 3টে আসন যদি তৃণমূল নিয়ে নিতে পারে, তারা 10-5-এ জিততে পারবে। আর অন্যদিকে বিজেপি যদি নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু তারা 8-7-এ এগিয়ে যেতে পারে। পশ্চিম মেদিনীপুরে বিজেপি যথেষ্ট ভালো করার একটা স্কোপ রয়েছে। এরপর পশ্চিম মেদিনীপুরের পর আসছি পূর্ব মেদিনীপুর জেলায়, যেখানে সব থেকে বেশি দেখা যাচ্ছে এই এসআইআর এবং 2024-এর ইম্প্যাক্ট। 2021-এর ফলের হিসেবে যেখানে তৃণমূল 6টি আসন পেতে পারত, বিজেপি 9টি আসন পেতে পারত এবং একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার জায়গা ছিল, সেখানে এই 24-এর অ্যানালিসিস করলে দেখা যাচ্ছে বিজেপি 15টি আসনেই পূর্ব মেদিনীপুর জেলায় জেতার মতো জায়গায় রয়েছে। মাত্র একটি আসন পটাশপুর, সেখানে কিন্তু তৃণমূলের তাদের গড়টা ধরে রাখতে পারে। অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা কিন্তু ভয়ঙ্কর রকমের ডিভিডেন্ড এবার বিজেপিকে দিতে চলেছে। এবং এর ফলে যেটা ছবিটা দাঁড়াচ্ছে, 117-69 হতে পারতো 21-এর ফলের হিসেবে, সেটাই 97-87, মাত্র 10 আসনের ডিফারেন্স দুই প্রধান দলের মধ্যে চলে আসছে এই জেলাগুলোর মধ্যে। এবার পূর্ব মেদিনীপুরের পর আমরা চলে যাব নদিয়া, উত্তরবঙ্গটা কভার করার জন্য। নদিয়াতে আমরা জানেন যে 17টা আসন আছে। 2021-এর ইম্প্যাক্ট অ্যানালিসিস দেখাচ্ছে যে তৃণমূল 6টা আসন পেতে পারে, বিজেপি 11টা আসন পেতে পারে। কিন্তু 2024-এর সঙ্গে যখন আমরা কম্প্যারিজন করছি, সেখানে তৃণমূলের অবস্থা আরও খারাপ হচ্ছে। তৃণমূল এখানে মাত্র 3টি আসন জেতার মতো জায়গায় রয়েছে, বিজেপি আসন বাড়িয়ে 13টি আসনে চলে যেতে পারে এবং একটি আসন হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় রয়েছে। এবার এই যে চেঞ্জটা হয়েছে, এতে মজার ব্যাপার যেটা হয়ে গেছে, দেখুন 21-এ এই নদিয়া অবধি যা সার্ভে দেখিয়েছিলাম, সেখানে তৃণমূল এসআইয়ের ইম্প্যাক্টের পরেও 123 আসনে পৌঁছে যেতে পারত, কিন্তু 2024-এর ডেটা রেফারেন্স নিলে সেটাই কমে চলে আসছে 100 আসনে। অন্যদিকে বিজেপি 2021-এর হিসেবে মাত্র 80 আসনে পৌঁছানোর মতো জায়গায় ছিল, তারাও কিন্তু 100 আসনে পৌঁছে গেল। 100 একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় নদিয়া অবধি চলে এলো। এবার কিন্তু উপরের অংশটা মালদা, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গ, যেটা মালদা মুর্শিদাবাদ বাদ দিলে কার্যত বিজেপির গড়। সুতরাং এই জায়গা থেকে তৃণমূল যে এবার পিছবে আর বিজেপি যে অনেকটা এগিয়ে যাবে, সেই ছবিটা কিন্তু এখান থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। এরপর আসছি মুর্শিদাবাদ জেলা, যেখানে 2021-এর ইম্প্যাক্ট অ্যানালিসিস বলছে তৃণমূল কংগ্রেস ধাক্কা খাচ্ছে, তাদের মার্জিন কমছে, কিন্তু 18টা আসন তারা জিততে পারে। বিজেপি ঝুলিতে যেতে পারে 3টি আসন, একটি আসন মাত্র কংগ্রেস জিততে পারে। কিন্তু যখনই 2024-এর ডেটা অ্যানালিসিসটা নিচ্ছি, সেখানে দেখা যাচ্ছে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস মাত্র 6টি আসন পেতে পারে এই মুর্শিদাবাদ জেলা থেকে, যেটা 2021-এ তারা 20টা আসন পেয়েছিল। বিজেপি তাদের 3টি আসনই ধরে রাখতে পারে। অন্যদিকে কংগ্রেস কিন্তু মারাত্মক রকম রিভাইভাল দেখাচ্ছে, তারা 6টি আসন পেতে পারে এই জেলা থেকে। বামফ্রন্ট তারাও কিন্তু এই জেলায় খাতা খোলার মতো জায়গায় চলে এসছে, যদি সঠিকভাবে লড়াই দেয় বেশ কিছু আসনে তাদের কিন্তু এখানে জেতার সম্ভাবনা তৈরি হয়েছে। শূন্যর গেরও তারা মুর্শিদাবাদ জেলা থেকেই কাটাতে পারে।
এবং হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে 4টি আসনে। এটা একটা মেজর ধাক্কা হচ্ছে 20 থেকে মাত্র যদি 6 আসনে তৃণমূল কংগ্রেস নেমে আসে, ফলে ওভারঅল আগে যেটা দেখাচ্ছিল 141 আসনে পৌঁছে যেতে পারে তৃণমূল কংগ্রেস, সেটাই কমে চলে আসছে 106 আসনে। অন্যদিকে সেঞ্চুরি পেরিয়ে গেছে বিজেপিও, তারা 103 আসন, একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তৃণমূল কংগ্রেসের। এবার আসছি মালদা জেলা, যেখানে মোট 12টি আসন আছে। 2021-এর ইম্প্যাক্ট অ্যানালিসিস দেখাচ্ছে যে বিজেপি একটি আসন বাড়ালেও মোটামুটি গড় ধরে রাখছিল তৃণমূল কংগ্রেস, তারা 7টি আসনই পেতে পারে। কিন্তু 2024-এর যেটা রেফারেন্স পয়েন্ট হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে মালদা জেলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস। তারা এখানে খাতাই খুলতে পারবে না এমন সম্ভাবনা তৈরি হয়ে গেছে। এই জেলার 12টি আসন, একটি আসন বাড়িয়ে নিয়ে বিজেপি 6-এ পৌঁছে যেতে পারে এবং বাকি 6টি আসন কংগ্রেসের ঝুলিতে যেতে পারে। অর্থাৎ কংগ্রেসের কিন্তু একটা মারাত্মক রিভাইভাল হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদে। এসআইআর ইম্প্যাক্টের পর সেটা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। মালদা জেলার পর আমরা ঢুকবো দক্ষিণ দিনাজপুর জেলায়, যেখানে 6টি আসন আছে। 2021-এর অ্যানালিসিস পয়েন্ট দেখাচ্ছিল যে 2টি আসন যেতে পারে তৃণমূল কংগ্রেসের কাছে, কিন্তু 24-এ এসে দেখুন ওই একটি আসন তারা হারাচ্ছে, মাত্র একটা আসন কুমারগঞ্জ যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে। আর বাকি 5টি আসন, 5টিই কিন্তু যেতে পারে বিজেপির পক্ষে, সেই সম্ভাবনা তৈরি হয়ে গেছে দক্ষিণ দিনাজপুরে। উত্তর দিনাজপুর 9টি আসন ছিল, 2021-এ 7টি আসন জিতেছিল তৃণমূল, 2টি আসন জিতেছিল বিজেপি, এবং 21-এর ডেটা ইম্প্যাক্ট অ্যানালিসিস দেখাচ্ছে যে তৃণমূল ওই 7টি আসনই ধরে রাখার মতো জায়গায় আছে। কিন্তু 24-এর রেফারেন্স পয়েন্ট নিলে সেই ছবিটা কিন্তু আমূল চেঞ্জ হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস 7 থেকে কমে মাত্র 3 আসনে নেমে আসতে পারে। অন্যদিকে বিজেপি 2 থেকে বেড়ে 4 আসন চলে যেতে পারে এবং কংগ্রেস উত্তর দিনাজপুর জেলাতেও 2টি আসন জেতার মতো জায়গায় রয়েছে। অর্থাৎ এই যে 267টা আসন দেখালাম, সেখানে তৃণমূল কংগ্রেসের একটা কিন্তু ব্যাপক ধস নামছে। 157 আসন 21-এর পরিপ্রেক্ষিতে যেখানে তারা পৌঁছে যেতে পারত, সেখানে 24-এর পরিপ্রেক্ষিতে তারা 110 আসনে নেমে আসছে। 47টা আসনের লস দেখাচ্ছে তাদের। অন্যদিকে ভালো রিভাইভাল করছে বিজেপি, 93 থেকে তারা পৌঁছে যেতে পারে 118 আসনে। কংগ্রেসেরও রিভাইভালটা যথেষ্ট সিগনিফিক্যান্ট, 1 আসন থেকে তারা পৌঁছে যেতে পারে 14 আসনে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিজেপির দিক থেকে তো ধাক্কা খাচ্ছেই, কিন্তু যেটা তাদের ডিভিডেন্ড ভোট ব্যাংক, সেই দুধেল গাইদের ভোট যেখানে বলে, সেই দুধেল গাইদের ভোট হাফিস হয়ে গেছে। এদেশীয় মুসলিম যারা আছে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে এবার দুহাত ভরে ভোট দেবে না। ফলে কংগ্রেসের রিভাইভালটা ওই 3টি জেলায় উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদে চোখে পড়ার মতো দেখা যাচ্ছে এসআইআর এর ডেটাটা পরিষ্কার হয়ে যেতেই। এরপর আসছি দার্জিলিং কালিম্পং, এখানে কোনো চেঞ্জই হচ্ছে না। 6টা আসন পেয়েছিল বিজেপি, 6টা আসনই থাকতে পারে বিজেপির পক্ষে। আর জলপাইগুড়ি জেলা, এখানেও খুব একটা চেঞ্জ হচ্ছে না, 6-1, 6টা আসন বিজেপির জন্য কনফার্ম দেখাচ্ছে। একটা হাড্ডাহাড্ডি লড়াই, আসনটা হয়তো চেঞ্জ হচ্ছে, কিন্তু সেই 6-1 ইম্প্যাক্টই থাকছে জলপাইগুড়ি জেলায়। এমনকি আলিপুরদুয়ার জেলা, সেখানেও 5-0 যে ছিল সেটা 5-0 থাকছে, আরও মার্জিন বাড়বে বিজেপির। সুতরাং এখানে কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ যেটা হচ্ছে সেটা কুচবিহার জেলায়। এখানে যেহেতু নিশীথ প্রামাণিক হেরে গিয়েছিলেন বিজেপির হয়ে, ফলে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস একদম শূন্য হয়ে গিয়েছিল, যেটা সেখান থেকে 3টি আসন তাদের জেতার সম্ভাবনা তৈরি হয়েছে, দিনহাটা, সিতাই এবং শীতলকুচি। বাকি 6টি আসনই কিন্তু এজ রয়েছে বিজেপির জন্য। অর্থাৎ কুচবিহার জেলায় কিছুটা কিন্তু লস হচ্ছে বিজেপির আফটার এসআইআর, সেটাই ছবিটা দেখা যাচ্ছে। অর্থাৎ ওভারঅল যে ছবিটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দাঁড়াচ্ছে, যদি আমরা এসআইআর ইম্প্যাক্ট অ্যানালিসিস করি, আবারও বলছি অন্য কোনো ফ্যাক্টর কিন্তু এখানে কনসিডার করা হয়নি, শুধুমাত্র 2021-এর রেফারেন্স পয়েন্ট নেওয়া হয়েছে এবং 2024-এর রেফারেন্স পয়েন্ট নেওয়া হয়েছে। এবং সেখানে যে জাল ভোটটা ছিল, জালি ভোটটা দিয়ে বেশ কিছু আসনে বাজিমাত করে নিয়েছিল, সেটা এসআইআরের ফলে যে ক্লিয়ার হয়ে গেছে, তার একটা সার্টেন পার্সেন্টেজ ছাপ্পা হয় ধরে নিয়ে সেইটাকে ইম্প্যাক্ট ডেটা হিসেবে এখানে ইউজ করে পুরো ডেটাটা করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যেখানে তৃণমূল 157 আসন পেতে পারত, সেটাই কমে দাঁড়াচ্ছে 2024-এর হিসেবে মাত্র 113 আসনে। অন্যদিকে বিজেপি যেখানে 118 আসন পেতে পারত 21-এর হিসেবে, সেখানে তারা পৌঁছে যাচ্ছে 141 আসনে। কংগ্রেস যেখানে মাত্র একটি আসন পেতে পারত, সেটা বেড়ে তাদের হয়ে যাচ্ছে 14 আসন। বাম আইএসএফ জোট যেখানে একটি আসন পেতে পারত, তারা বেড়ে হয়ে যাচ্ছে 3টি আসন। এবং হাড্ডাহাড্ডি লড়াই যেখানে 17টি আসনের হওয়ার সম্ভাবনা ছিল, এখন সেটা বেড়ে 23টি আসনের জায়গায় চলে আসছে।
এবার এই যে ক্লোজ ফাইটের আসনগুলো আছে, এগুলো যে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে ক্লোজ ফাইটটা হবে তাদেরকে যদি দিয়ে দিই তাহলে আমরা একটা রেঞ্জ পাবো। সেই রেঞ্জটা কি দাঁড়াচ্ছে, 2021-এর পরিপ্রেক্ষিতে যেখানে তৃণমূল কংগ্রেসের রেঞ্জ ছিল 157 থেকে 174, সেটাই তৃণমূল কংগ্রেসের আসন এখন রেঞ্জে কমে আসছে 113 থেকে 136। অর্থাৎ 2024-এর প্যাটার্নেই যদি ভোট হয় মিনিমাম 113 থেকে ম্যাক্সিমাম 136টা আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে, এবং তাদের যেটা লস হচ্ছে 38 থেকে 44টা আসন তারা কিন্তু হারাতে চলেছে। অন্যদিকে 2021-এর ইম্প্যাক্টে বিজেপি যেখানে 118 থেকে 135-এর মধ্যে আটকে যেতে পারত, সেটাই 2024-এর রেফারেন্স পয়েন্ট নিলে 141 থেকে 158 জায়গায় পেতে পারে। অর্থাৎ সর্বনিম্ন 140 এবং সর্বোচ্চ 158 আসনে পৌঁছে যেতে পারে বিজেপি। তারা 23 থেকে 25টা আসন কিন্তু গেন করতে পারে শুধুমাত্র এই এসআইআর ইম্প্যাক্টের জন্য। কংগ্রেস যেখানে 1 থেকে 8টি আসন দেখাচ্ছিল সেটা বেরিয়ে তাদের 14 থেকে 18 আসন হতে পারে। বামফ্রন্ট এবং আইএসএফের জোট যেখানে 1 থেকে 6টি আসন দেখাচ্ছিল তাদের একটু কমছে, 3 থেকে 4-এ তারা চলে আসতে পারে। অন্যান্যরা যেখানে 0 থেকে 4টি আসন পেতে পারত, অন্যান্যরা মানে মিম, এই হুমায়ুন কবির এদের কথা বলা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে 0 থেকে 2টো আসন তাদের হতে পারে, অর্থাৎ অন্যান্যদের খাতা নাও খুলতে পারে। এইবার আমরা একটা মিড পয়েন্ট ইন্ডিকেটার নিয়েছি, যে রেঞ্জটা আপনাদের দেখালাম সেই রেঞ্জটার একটা মোটামুটি মাঝখানের পয়েন্ট যদি ডিফাইন করি তাহলে কি ছবিটা দাঁড়াতে চলেছে। 2021-এর যে ভোটটা হয়েছিল তার সঙ্গে যদি এসআইআর ইম্প্যাক্ট অ্যানালিসিস করি তাহলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস 165 আসন পেতে পারে, বিজেপি ঝুলিতে 127 আসন যেতে পারে, কংগ্রেস 4টি আসন পেতে পারে, বামফ্রন্ট আইএসএফ জোট 3টি আসন পেতে পারে, অন্যান্যরা 2টি আসন পেতে পারে। অর্থাৎ এই যে 77 আসনে নেমে এসেছিল বিজেপি, প্রায় 55টা আসনে তাদের লস হয়েছিল, কেননা ওই এসআইআরটা তখন হয়নি, ওইখানে ওই এসআইআরের ভোটটা লুটে নিয়েছিল, সেই জন্য বিজেপিকে 77 দেখাচ্ছিল। ওই এসআইআর এফেক্টটা যদি 21-এই সরে যেত বিজেপি 127 আসনে পৌঁছে যেতে পারতো। আচ্ছা, এবার সেখানে যদি 2024-এর মিড পয়েন্টে চলে আসি তাহলে দেখা যাচ্ছে তৃণমূলের কিন্তু আরও ধস নেমেছে। তারা লোকসভার আসন বাড়িয়ে নিয়েছে, ঠিক আছে, ওই জালি ভোটটা ছিল বলে, কিন্তু যদি অ্যাকচুয়াল ভোট হতো তাহলে তৃণমূল কংগ্রেস মাত্র 125টা বিধানসভা পেতে পারতো, অন্যদিকে বিজেপি 150-এ পৌঁছে যেতে পারতো, কংগ্রেস তাদের খাতা শূন্য থাকতো না, তারা 16টা মতো বিধানসভা পেতে পারত, বামফ্রন্ট কংগ্রেস সেই বামফ্রন্ট আইএসএফ সেই 3-এই থাকতে পারতো, অন্যান্যরা একটা আসন পেলেও পেতে পারতো। এই ছিল ওভারঅল ছবি। যদি এসআইআরটা পশ্চিমবঙ্গে 21-এই হয়ে যেত বা 24-এই হয়ে যেত তাহলে কিন্তু এই ছবিটা দাঁড়াতো। এবার এর পরে কিন্তু যে রাজনৈতিক ফ্যাক্টরগুলো অ্যাড হয়েছে, আবারও বলছি, আরজি কর হয়েছে, কসবা ল কলেজ হয়েছে, ডিএ মামলা হয়েছে, এখানে 26,000 চাকরি চলে যাওয়া হয়েছে, প্রচুর প্রচুর কাণ্ড হয়েছে, এবং তারপর এক একটা দলের সংকল্পপত্র সামনে এসছে, সেখানে মহিলাদের 3,000 টাকা করে দেওয়া, যুবকদের 3,000 টাকা করে দেওয়া, এই সমস্ত ইম্প্যাক্টগুলো আসবে এবং সেগুলোই কিন্তু অ্যাকচুয়াল ওপিনিয়ন পোলে দেখা যাবে। অর্থাৎ এই যে পজিটিভ ফ্যাক্টরগুলো যেগুলো বিজেপির সঙ্গে যদি অ্যাড করা হয় তাহলে তাদের আসন সংখ্যা আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই যেখানে তৃণমূলের আসন সংখ্যা আরও ডিটোরিয়েট করবে, সেই ফ্যাক্টরগুলোকে যদি বাদও দিই তাহলেও কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এশিয়ার ডেটাটা বেরিয়ে যাওয়ার পরে সরকার গড়ার ধারে কাছেও নেই, এমনকি তাদের জোট সঙ্গীদেরও যদি সঙ্গে নিয়ে নেয় তাহলেও তারা সরকার গড়ার মতো জায়গায় নেই। অন্যদিকে বিজেপি খুব খারাপ ফলাফল করলেও জাস্ট মেজরিটি মার্কটা পেরিয়ে যাওয়ার মতো জায়গাতে চলে এসছে, যদি 24-এর ভোটটাই তারা ধরে রাখতে পারে। আর যদি তার সঙ্গে এই অ্যাডিশনাল ফ্যাক্টরগুলো তারা অ্যাড করতে পারে তাহলে সেক্ষেত্রে বিজেপির আসন সংখ্যা কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে তৃণমূলের আসন সংখ্যা কিন্তু আরও কমার সম্ভাবনা রয়েছে। কি বলবেন ওভারঅল এসআইআর ইম্প্যাক্ট 21 এবং 24-এর হিসেবে যে অ্যানালিসিস পয়েন্টটা দেখালাম সেটার সঙ্গে কি আপনাদের যে বাস্তব ছবিটা সেটা কি কোথাও ম্যাচ খাচ্ছে, নাকি বাস্তবের অঙ্কের থেকে এই এসআইআর অ্যানালিসিস অনেকটা দূরে রয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।